প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নটা এই অধ্যায় থেকে প্রায় 80%ই এই প্রশ্নটাই আসে বিভিন্ন পরীক্ষায়, এবং খুবই সিম্পল একটা প্রশ্ন, যেটা আঁকতে পারলে আমরা সহজেই ফুল মার্কস পেয়ে যাব। তো আমরা শুরু করি। এটা হচ্ছে একটা যদি তালিকা দেয়া থাকে অথবা সূচি দেয়া থাকে উদ্দীপকে, সেখান থেকে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। যেমন আমি চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই প্রশ্নটা নিয়েছি, যেখানে এই রকম উদ্দীপক দেয়া আছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। এক্স দ্রব্যের 1, 2, 3, 4টা পরিমাণ, ওয়াই দ্রব্যের 1, 2, 3, 4টা পরিমাণ দেয়া আছে। এই যে দুটা দ্রব্যের একটা একটা পরিমাণ, যেমন এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য 80, এটাকে বলা হয় একটা সমন্বয়। তাহলে এরকম মোট 4টা সমন্বয় দেয়া আছে। কোনো কোনো প্রশ্নে 3টা সমন্বয় দেয়া থাকতে পারে, সর্বাধিক 4টাই থাকে। তাহলে এই রকম যদি একটা তালিকা বা সূচি দেয়া থাকে, প্রশ্ন হচ্ছে উদ্দীপক থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? আঁকার আগে আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেন তার একটা হচ্ছে, স্যার আমরা কি এই চিত্রটা গ্রাফ পেপারে অঙ্কন করব নাকি খাতায় অঙ্কন করব? তা আমি সাজেস্ট করব খাতায় এঁকে ফেললেই ভালো হয়, কারণ গ্রাফ পেপার অনেক সময় স্টাপলার ভালো মতো করে না হলে ছুটে যেতে পারে, তারপরে গ্রাফ পেপার নেওয়ার জন্য সময় নষ্ট হতে পারে, স্টাপলার করার জন্য সময় নষ্ট হতে পারে। তার চেয়ে আমরা যদি খাতায় অঙ্কন করে ফেলি সেটাই বেস্ট। তাহলে আমরা কিভাবে আঁকবো? 1 নম্বর কাজ কি? প্রথমে আমরা স্কেল বসাই একটা এরকম লম্ব অক্ষ আঁকবো, এরকম ভূমি অক্ষ আঁকবো, প্রথম কাজ। দ্বিতীয় ধাপ কি? গ্রাফ পেপারে এরকম লম্ব অক্ষে ভূমি অক্ষে ঘর কাটা থাকে। তাহলে আমাদের 2 নম্বর ধাপ হচ্ছে আমরা ঘর কিভাবে কাটবো এবং প্রতি ঘরের মান কত ধরব। এখানে আমরা প্রশ্ন লিখেছি প্রতি ঘরের মান কত ধরবো। এই যে ঘর কাটবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম যতগুলি ঘর প্রয়োজন আমরা কাটবো, প্রত্যেক ঘরের মান কত ধরব। উত্তর হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে, যেমন 80, 70, 20, 10 এক্স দ্রব্য, ওয়াই দ্রব্যের সিমিলার আছে 80, 70, 20, 0। তাহলে প্রত্যেকটা দ্রব্যের যে পরিমাণগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলোর গসাগু যত তত ধরব, গসাগু যত তত ধরব। যেমন এক্স দ্রব্যের জন্য আছে 0, 20, 70, 80। তাহলে এগুলির গসাগু হচ্ছে আমাদের 10, তাহলে আমরা 10 নিলাম। তাহলে প্রতি ঘরের মান কত? উত্তর হচ্ছে সংখ্যাগুলোর গসাগু যত, প্রত্যেক ঘরের মান তত করে নিব। এটাই সাধারণ নিয়ম। তবে যদি সংখ্যা অনেক বেশি হয়, বড় হয়, তখন আমরা ভিন্ন নিয়মে নিতে পারবো। তবে সাধারণত আমরা এটাই মাথায় রাখবো যে প্রত্যেক ঘরের মান কত নিব। উত্তর হচ্ছে গসাগু যত তত। গসাগুটা হচ্ছে এই সংখ্যাগুলোকে সর্বোচ্চ যে রাশি দিয়ে ভাগ যায়। যেমন 20, 70, 80কে সর্বোচ্চ 10 দিয়ে ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, কিন্তু 5কে আমরা ধরবো না, যেহেতু সর্বোচ্চ বলছি, সর্বোচ্চ 10 দিয়ে ভাগ যায়। তাহলে প্রতি ঘরের মান আমরা 10 নিলাম। এখন কয়টা ঘর কাটবো, ঘর সংখ্যা কত হবে? উত্তর হচ্ছে সর্বোচ্চ রাশি ভাগ গসাগু। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ রাশি আছে 80, আমাদের গসাগু হচ্ছে 10, সুতরাং ঘর সংখ্যা হবে 8। সেজন্য আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর কেটেছি। তাহলে আমরা 2টা প্রশ্নের উত্তর পেলাম। প্রত্যেক ঘরের মান কত ধরব? উত্তর হচ্ছে গসাগু যত তত। 2 নম্বর হচ্ছে কতটা ঘর কাটবো
এটার উত্তর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা ভাগ গসাগু। সর্বোচ্চ সংখ্যা ছিল আমাদের এখানে 80, গসাগু হচ্ছে 10, তাহলে 8। তাহলে দুটো প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে কোন অক্ষে কী দ্রব্য দেখাবো। এখানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য আছে, প্রশ্নে সবসময় কি এক্স দ্রব্য ওয়াই দ্রব্যই থাকবে? উত্তর হচ্ছে না, দুইটা যে কোনো দ্রব্য থাকবে। এখানে ধান থাকতে পারে, গম থাকতে পারে, যে কোনো দুইটা দ্রব্যের নাম থাকতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিবেচনার বিষয় হচ্ছে আমরা কোন অক্ষে কোন দ্রব্য দেখাবো। তাহলে সেটার জন্য উত্তর কি? উত্তর হচ্ছে আমরা যে পরীক্ষায় যে সূচিগুলি পাবো তার মধ্যে সবসময় দেখব প্রথম ঘরে একটা মান শূন্য, একটা মান সংখ্যা। যেমন এখানে আছে 0, পরেরটা হচ্ছে 80। তো উত্তর হচ্ছে সংখ্যাকে লম্ব অক্ষে দেখাতে হবে। তাহলে কোন দিকে কি দ্রব্য দেখাবো? উত্তর হচ্ছে সংখ্যাকে লম্ব অক্ষে দেখাতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের জন্য, সংখ্যাকে লম্ব অক্ষে দেখাবো, সংখ্যাকে লম্ব অক্ষে দেখাবো। তাহলে সংখ্যা ছাড়া আরেকটা আছে এক্স দ্রব্য, সেটাকে ভূমি অক্ষে দেখাচ্ছি। তাহলে আমাদের সংখ্যা হচ্ছে ওয়াই দ্রব্যের, সেজন্য ওয়াই দ্রব্যকে লম্ব অক্ষে দেখালাম। 0 আছে এক্স দ্রব্য, অপর সংখ্যা যেটা আমরা ভূমি অক্ষে দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি কেউ উল্টাটা করি, ওয়াই দ্রব্যকে ভূমি অক্ষে দেখাই, এক্স দ্রব্যকে লম্ব অক্ষে দেখাই, আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের উত্তর হবে না? হ্যাঁ, উত্তরটা হবে। তবে আমরা এখন যেভাবে এ বি সি ডি বিন্দু পেয়েছি, আমরা বিন্দুগুলো তখন উল্টে পাবো, এ বি সি ডি। এটা একটা মানে অন্যরকম বিষয় হয় যে নিচের থেকে যোগ করছি। আমরা সাধারণত এ বি সি ডান থেকে বাম থেকে ডান দিকে যোগ করি এবং উৎপাদন সম্ভাবনা রেখাটা এরকম ডান দিকে নিম্নগামী, মূল বিন্দুর দিকে অবতল। সেজন্য বেস্ট হচ্ছে সংখ্যাকে যদি আমরা লম্ব অক্ষে দেখাই তাহলে আমাদের এই ত্রুটিটা হবে না। কোনটা? যে উল্টা দিক থেকে এবিসি যোগ করা। তাহলে আমরা এই অঙ্কনের ক্ষেত্রে প্রধান 3টে বিষয় মাথায় রাখলাম। একটা হচ্ছে মানে কোন অক্ষে কি দেখাবো, উত্তর হচ্ছে আমরা সংখ্যাকে মানে প্রথম ঘরে সংখ্যাকে, যে তথ্য আমাদের প্রশ্নে দেওয়া থাকবে তার প্রথম সমন্বয়টা, সেখানে যে দ্রব্যের জন্য সংখ্যা দেওয়া আছে সেই দ্রব্যকে লম্ব অক্ষে দেখাবো। আর আরেকটা দ্রব্য যেটা দেওয়া আছে সেটা ভূমি অক্ষে থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রতি ঘরের মান কত, উত্তর হচ্ছে গসাগু যত তত। এরপর হচ্ছে ঘর সংখ্যা কয়টা কাটবো, উত্তর হচ্ছে গসাগুকে, সর্বোচ্চ সংখ্যাকে গসাগু দিয়ে ভাগ করব, তাহলে যত পাই তত। এরপরে উত্তর হচ্ছে আমরা যেমন 8টা পেলাম, তো 8টা ঘর আমরা লম্ব অক্ষে কাটছি, ভূমি অক্ষেও আমরা 8টা ঘর কাটছি, কারণ লম্ব অক্ষে ভূমি অক্ষে একই সংখ্যা। মনে রাখতে হবে যদি কোনো কারণে এক্সের সংখ্যা এবং ওয়াইয়ের সংখ্যা না মিলে তাহলে এক্সের জন্য আলাদা গসাগু হবে, ওয়াইয়ের জন্য আলাদা গসাগু হবে। সেক্ষেত্রে এক্সের সংখ্যা একরকম হবে, ওয়াইয়ের সংখ্যা আরেক রকম হবে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 8টা সংখ্যা 8 ঘর কাটবো। তাহলে আমরা স্কেল বসায়ে, স্কেলের মাঝখানে দেখবে 1/2 ইঞ্চি আছে অথবা 1 ইঞ্চি আছে, যে কোনো একটাকে আমরা নিলাম। আমরা আনুমানিক 1 2 3 4 5 6 7 8 সিমিলারলি এদিকেও 8 ঘর কাটলাম। এখন হচ্ছে ঘর কাটলাম 8টা, যেহেতু আমাদের 8টা লাগবে। প্রথম ঘরে কত লিখব? তা আমরা প্রথম ঘরে ততই লিখব গসাগু যত ধরেছি। এটা ভালো করে মাথায় সেট করে নেন। প্রথম ঘরে ততই লিখব গসাগু যত ধরেছি। দেখেন আমরা 10 গসাগু ধরেছি, তাহলে প্রথম ঘরের মান 10ই লিখেছি। 10 20 30 40 50 60 70 80 এইভাবে আমরা ভাগ করেছি। যদিও আমাদের প্রথম সংখ্যা 20, আমরা কিন্তু 10 থেকেই শুরু করতে হবে। অর্থাৎ আমরা প্রথম ঘরটা ওই সংখ্যায় লিখব, গসাগু যত সেটাই লিখব। যে সেটা যদি আমাদের এই সূচিতে থাকুক অথবা না থাকুক, সংখ্যাটা সূচিতে থাকুক অথবা না থাকুক, প্রথম ঘরের মান আমরা ততই লিখব গসাগু যত। সিমিলারলি এদিকেও লিখলাম, তাহলে আমরা সংখ্যাও লিখে ফেললাম। এবার চতুর্থ কাজ হচ্ছে বিন্দু স্থাপন করা।
তাহলে প্রথমে আমরা বিন্দু স্থাপন করছি। প্রথম সমন্বয় এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 80। তো এদিকে এক্সের 0 হচ্ছে এখানে, আর এদিকে ওয়াই দেখাচ্ছি, ওয়াই এর 80 হচ্ছে এইখানে। এখন আমরা যে কনফিউশনটায় পড়ি, আমাদের বিন্দু কি এই 80-র এখানে নাকি 0-এর এখানে? তো এটা আমরা ডিটেলস আলোচনা না গিয়ে একটা টেকনিক্যাল পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা মাথায় রাখলে হবে। একটা সংখ্যা এবং 0, সংখ্যা এবং 0 থাকলে বিন্দুটা সংখ্যার উপর পড়বে। এই যে 80 এবং 0, তাহলে বিন্দুটা 80-র উপর পড়েছে, ওয়াই এর 80, এক্সের 80 না আবার, কারণ আমরা এটা ওয়াই এর 80 দেখাচ্ছি। তাহলে সংখ্যা এবং 0 বিন্দু হবে সংখ্যার উপর। এইটা যদি আপনি মাথায় সেট করে নেন ভালো করে, তাহলে এটা আর ভুলবেন না, আর কনফিউশন হবে না। সংখ্যা এবং 0 বিন্দু হবে সংখ্যার উপর, কারণ এই বিন্দুতে ওয়াই এর মান 80, আর এই বরাবর আসলে এক্সের মান পাবো 0। সেজন্য অনেকে আমরা এটা কনফিউশন করি বিন্দু কোনটা, আসলে এইটাই। সংখ্যা এবং 0 বিন্দু হবে কার উপর? সংখ্যার উপর। ওকে, তাহলে এইখানে আমরা একটা বিন্দু দিলাম, এ বিন্দু। এইবার একটু খেয়াল রাখেন, এই এ বিন্দুটা কিন্তু আমাদের এখানে নাই। কোনো কোনো উদ্দীপকে প্রশ্নে এখানে একটা সংমিশ্রণের কলাম থাকে, সংমিশ্রণ। এখানে এ, বি, সি, ডি এরকম দেয়া থাকে। থাকলে তো বেস্ট, আমরা দিলাম। না থাকলে নিজে থেকে আমরা এ বিন্দু দিব। তারপরে এগুলি এখন নাই আপাতত, আমরা নিজে থেকে দিচ্ছি। এরপরে দ্বিতীয় সমন্বয় হচ্ছে এক্সের 20, ওয়াই এর 20। তাহলে এক্স দ্রব্যের 20 হচ্ছে এখানে, ওয়াই দ্রব্যের 70 হচ্ছে এখানে। তাহলে এক্স দ্রব্যের 20 থেকে একটা লম্ব টানলাম, ওয়াই দ্রব্যের 70 থেকে একটা লম্ব টানলাম। লম্ব দুটা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম বি বিন্দু। সিমিলারলি এক্সের 70, ওয়াই এর 20। এক্সের 70 হচ্ছে এইখানে, এইখান থেকে একটা লম্ব টানলাম, ওয়াই এর 20 হচ্ছে এখানে, এখান থেকে একটা লম্ব টানলাম, পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে, এটা সি বিন্দু। তারপরে হচ্ছে এক্স দ্রব্যের 80, ওয়াই দ্রব্যের 0। এখন আবার ওইটা সংখ্যা এবং 0 বিন্দু হবে এই সংখ্যার উপর, এক্সের সংখ্যার উপর, এটা ডি বিন্দু। তাহলে আমরা বিন্দু স্থাপন করলাম এ, বি, সি, ডি। এবার কাজ হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে, স্কেল দিয়ে না, এটা ভালো করে মনে রাখতে হবে, ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে। যেমন আমি যোগ করছি এ থেকে বি, বি থেকে আমরা গেলাম এরকম সি, এরকম ডি, এইভাবে যোগ করে দিব। দিয়ে আমরা যে রেখাটা পেলাম এটার নাম হচ্ছে পি পি সি। সো ইট ইজ ভেরি সিম্পল টু ড্র এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ধাপগুলি আমি আবার বলছি, একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে একটা লম্ব অক্ষ আঁকবো, ভূমি অক্ষ আঁকবো স্কেল বসায়। আমরা অনেকের বদভ্যাস আছে, ছোট ছোট করে আমরা চিত্র আঁকি। খাতার কমপক্ষে হাফ পেজ বা হাফ পেজের একটু কম যেন হয়, এরকম ছোট চিত্র যেন না হয়। ছোট চিত্র হইলে এটা আঁকতে সমস্যা হয়, দেখলেও বিশ্রী লাগে। তাহলে আমরা লম্ব অক্ষ, ভূমি অক্ষ আঁকলাম। তারপরে হচ্ছে আমরা কোন অক্ষে কি দেখাবো। আমরা বলেছি প্রথম সমন্বয় যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে সংখ্যা যেখানে থাকে সেটাকে লম্ব অক্ষে দেখাবো। সংখ্যা আছে ওয়াই দ্রব্যে, ওয়াইকে লম্ব অক্ষে দেখালাম, আর বাকিটা আমরা ভূমি অক্ষে দেখাবো। ওকে, তারপরে হচ্ছে প্রতি ঘরের মান কত। আমরা বলেছি গসাগু যত, মানে এই সংখ্যাগুলোর গসাগু যত। যেমন এখানে 20, 70, 80 এক্স দ্রব্য, গসাগু 10, এই জন্য 10 10 করে নিলাম। ওয়াই এর ক্ষেত্র 80, 70, 20, গসাগু 10 10 10 করে নিলাম। যদি ওয়াই এর যদি ভিন্ন গসাগু হয় তাহলে এখানে ওয়াই এর মানগুলি ভিন্ন ভিন্ন নিব। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে আমরা এক্স অক্ষে, ওয়াই অক্ষে 10 যত বড় নিয়েছি, এক্স অক্ষে 10টা হয়তো এত বড় না, না হলে কোনো সমস্যা আছে? উত্তর হচ্ছে না, কোনো সমস্যা নাই। শুধু ওয়াই অক্ষরগুলি পরস্পর সমান হতে হবে। অর্থাৎ এই 10 যত বড়, এখানে 20-এর গ্যাপও তত বড় হতে হবে, 30ও এত বড় হতে হবে। 10 এত বড়, 20 আরও অনেক বড়, এরকম হলে হবে না। কিন্তু এই ওয়াই অক্ষের ঘর এবং এক্স অক্ষের ঘর সমান হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। সমান হলেও সমস্যা নেই, সমান হওয়ার প্রয়োজনীয়তা নাই। তাহলে শুধু এক্সের গুলি সমান হবে, ওয়াইয়ের গুলি পরস্পর সমান হবে। তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে, এবার আমরা সর্বোচ্চ কত, মানে কয়টা ঘর কাটবো। তাহলে সর্বোচ্চ রাশি 80,
সেটাকে আমরা গসাগু 10 দিয়ে ভাগ করলাম 8 পাবো। এরকম প্রত্যেকটা অঙ্কে আমরা একটা সর্বোচ্চ সংখ্যা পাবো, গসাগু দিয়ে ভাগ করে ঘরের সংখ্যা কাটবো। তারপরে আমরা গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা হইলে 8টা ঘর কাটলাম। প্রথম ঘরের মান কত লিখব? উত্তর হচ্ছে গসাগু যত ধরেছি তত, এটা আমাদের এই সূচিতে থাকুক অথবা না থাকুক। তাহলে আমরা গসাগু ধরেছি 10, প্রতি ঘরের মান 10 10 করে আমরা লিখতে শুরু করলাম। 10 20 30 40 এরকম 80 পর্যন্ত লিখলাম, এইদিকেও 80 পর্যন্ত লিখলাম। এবার হচ্ছে বিন্দু স্থাপন। সংখ্যা এবং শূন্য বিন্দু হবে সংখ্যার উপরে এ বিন্দু, তারপরে 20 এবং 70, এই x অক্ষের 20 y অক্ষের 70 বি বিন্দু, তারপরে x অক্ষের 70 y অক্ষের 20 সি বিন্দু, তারপরে x অক্ষের 80 y অক্ষের 0 ডি বিন্দু। এবার বিন্দুগুলি ফ্রি হ্যান্ডে যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পাবো। এইবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি বর্ণনা দিব? বর্ণনা দেয়া কি অত্যাবশ্যক? উত্তর হচ্ছে আমাদের হচ্ছে অঙ্কন করো। প্রশ্ন দেখেন, উদ্দীপক থেকে উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করো। বর্ণনা লিখতে বলে নেই। এখন বর্ণনা লেখাটা হচ্ছে বেস্ট। বর্ণনা লিখলে এ প্লাস নাম্বার দিতে পরীক্ষকের মন চাইবে, আর যদি বর্ণনা না লিখেন একটু খুঁতখুত করবে মনের মধ্যে। সেজন্য যদি একদম নিশ্চিত A+ নাম্বার পেতে চান তাহলে বর্ণনা দিবেন। তো বর্ণনা অনেক বড় হওয়ার কোনো প্রয়োজন নেই, বাক্য শুধু 3টা আমি বলছি। দেখেন, প্রথম বাক্য হচ্ছে আমরা লম্ব অক্ষে কী দেখিয়েছি, ভূমি অক্ষে কী দেখিয়েছি। তো কী দেখিয়েছি? লম্ব অক্ষে y দ্রব্যের উৎপাদন, ভূমি অক্ষে x দ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে। তাহলে 1 নম্বর বাক্য, চিত্রে লম্ব অক্ষে y দ্রব্যের উৎপাদন, ভূমি অক্ষে x দ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে। তা 1 নম্বর বাক্য শেষ। 2 নম্বর আসছি, চিত্রে লম্ব অক্ষে প্রতি ঘরের মান 10, ভূমি অক্ষে প্রতি ঘরের মান 10। এখানে 10 ধরেছি, এখানেও 10 ধরেছি। এখানে যদি 20 ধরি 20 বলবো, যা ধরি তাই বলবো। দুইটাতে দুইটাও হইতে পারে, আবার 2 অক্ষে একই রকমও হতে পারে। তাহলে দ্বিতীয় বাক্যটা কি? লম্ব অক্ষে প্রতি ঘরের মান 10, ভূমি অক্ষে প্রতি ঘরের মান 10 ধরা হয়েছে। 2 নম্বর বাক্য। লাস্ট 3 নম্বর বাক্য কি? সূচি থেকে মানসমূহ নিয়ে, কার মান? x এবং y এর যেগুলি দেওয়া আছে, সেজন্য মানসমূহ নিয়ে বললেই হবে। সূচি থেকে মানসমূহ নিয়ে যথাক্রমে A B C D, যথাক্রমে ইজ ইম্পর্টেন্ট, A B C D বিন্দু স্থাপন করি, বিন্দুগুলো যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাই। তাই ভেরি সিম্পল। আবার বলছি 3টা বাক্য, চিত্রে লম্ব অক্ষে y দ্রব্য, ভূমি অক্ষে x দ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে। লম্ব ও ভূমি অক্ষে উভয় দ্রব্যে, ভূমি অক্ষে প্রতি ঘরের মান উভয় অক্ষে, লম্ব ভূমি উভয় অক্ষে প্রতি ঘরের মান 10 ধরা হয়েছে। সূচি থেকে মানসমূহ নিয়ে যথাক্রমে A B C D বিন্দু স্থাপন করি এবং যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাই। শেষ 3 বাক্যের বর্ণনা। তাহলে এভাবে আমরা সহজে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি। এবার যে চতুর্থ ঘ প্রশ্ন আছে, উচ্চতর দক্ষতার প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কনফিউজড হয়ে যাবেন, পাজলড হয়ে যাবেন, মানে নিরুৎসাহিত হবেন, আপনারা অনেকে উদ্বিগ্ন হয়ে যাবেন যখন আপনারা বইয়ের পিছনে এক্সারসাইজ দেখবেন যে কোনো বইয়ে 48টা প্রশ্ন, কোনো বইয়ে 65টা প্রশ্ন প্রথম অধ্যায়ে। তাহলে এখন আপনি ভাবতে থাকবেন যে একটা অধ্যায়ে 60টা 65টা প্রশ্ন, 12টা অধ্যায়ে তো মাশাআল্লাহ 1000 প্রশ্ন হবে, হ্যাঁ, বা 500 প্রশ্ন হবে। তাহলে আমি কিভাবে অর্থনীতি শেষ করব? সেজন্য আমি বলবো যে আসলে এই ক্লাসটা একটু ভালো করে বুঝেন। আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে মাত্র প্রশ্ন আছে 2টা, এট বেস্ট 3টা। এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রশ্ন আছে প্রায় 80%, মানে এক্সারসাইজের যত প্রশ্ন দেখবেন তার 80% হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার, আর একটা হবে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তাহলে আসলে প্রশ্ন 80টা নয়, 65টা নয়, প্রশ্ন হচ্ছে 2টা। একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার, আর একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার। এখন তাহলে স্যার 80টা প্রশ্ন হলো কি করে? হ্যাঁ, এই বিষয়বস্তুর উপর যেসব ভ্যারাইটিগুলি হবে সব হবে ঘতে,
গতে সব একই। গ হচ্ছে আপনারা জানেন প্রয়োগের প্রশ্ন, প্রয়োগে সবসময় এই প্রশ্নটাই থাকবে, উদ্দীপকের তথ্য থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এটার আর কোনো ব্যতিক্রম নেই। ঘয়ে এসে 1 2 3 4টা ভ্যারাইটি হবে, আমি বলবো। প্রথম ভ্যারাইটি এখানে দেওয়া আছে, 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে একটা হচ্ছে যৌক্তিকতা ব্যাখ্যা করো, আর কোনো প্রশ্নে থাকবে সম্ভাব্যতা ব্যাখ্যা করো, কোনো প্রশ্নে থাকবে যৌক্তিকতা ও সম্ভাব্যতা দুটোই ব্যাখ্যা করো। আবার কোনো প্রশ্নে এখানে সমন্বয় আছে একটা, 20 একক 50 একক, এরকম দুইটা সমন্বয় থাকবে একই প্রশ্নে, দিয়ে বলবে যে উভয় সমন্বয়ের মধ্যে তুলনা করো। আর কোথাও থাকবে 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদনের অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে একটু কেয়ারফুলি শুনেন ভ্যারাইটিগুলি কি হচ্ছে। 1 নাম্বার যৌক্তিকতা ব্যাখ্যা করো, পাচ্ছেন একটা প্রশ্ন এটার। 2 নাম্বার সম্ভাব্যতা ব্যাখ্যা করো। 3 নাম্বার হচ্ছে সম্ভাব্যতা ও যৌক্তিকতা ব্যাখ্যা করো। 4 নাম্বার হচ্ছে দুইটা সমন্বয় দেয়া থাকবে, এখানে একটা আছে, দুইটা দেয়া থাকবে, দুইটার মধ্যে তুলনা করো। কয়টা হচ্ছে? 4টা। 5 নাম্বার হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। তো অর্থনৈতিক তাৎপর্য আর কিছু না, যৌক্তিকতা ও সম্ভাব্যতাটাই হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য। তাহলে আমরা চতুর্থ বা উচ্চতর দক্ষতার প্রশ্নে চলে আসি। তাহলে আমাদের এখন প্রশ্ন কি? 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক এক্স দ্রব্য উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নে প্রথম জ্ঞান হচ্ছে যৌক্তিক বা যৌক্তিক নয়। ওকে, তাহলে এটা আমরা কি করে বুঝবো যে যৌক্তিক বা যৌক্তিক নয়? দেখেন বলছে 20 একক এক্স দ্রব্য, আমাদের এখানে 20 একক এক্স দ্রব্য কোথায় আছে? এই যে 2 নম্বর, এখানে 20 একক এক্স দ্রব্য 2 নম্বর সমন্বয়, তার সাথে আছে 70 একক ওয়াই দ্রব্য, কিন্তু এখানে দেয়া আছে ওয়াই দ্রব্য 50। তাহলে উদ্দীপকে দেয়া সংখ্যার তুলনায় এই 50টা কম, বুঝেছেন? 20-এর সাথে দেয়া ছিল 70, কিন্তু এখন আপনাকে যাচাই করতে যেটা বলছে এটা হচ্ছে কম। তাহলে মান কম, মান হচ্ছে কম, যে মানটা দেয়া আছে সেই মানটা হচ্ছে কম। একটা মান কম, একটা মান 20 ঠিক আছে, আর একটা মান 70-এর জায়গায় 50 দেয়া আছে, একটা মান কম। অথবা দোনোটাই যদি কম হয়, একটা 20 আছে, একটা 10 আর একটা 50, দুটোই কম, একটা কম হোক অথবা দুটোই কম হোক, মান কম, তাহলে এটা হচ্ছে যৌক্তিক নয়, যৌক্তিক নয়। মান কম হলে এটা হবে যৌক্তিক নয়, খেয়াল রাখিয়েন। এবং এটার অবস্থান হবে পিপিসি এর বামে, এই যে পিপিসি তার বামে, পিপিসি এর বামে। তাহলে মান কম হইলে এটা যৌক্তিক নয়, অবস্থান হবে পিপিসি এর বামে, আর পিপিসি এর বামে যৌক্তিক নয়। আর সম্ভাবনার ক্ষেত্রে এটা হবে উৎপাদন সম্ভব, উৎপাদন সম্ভব ময় ভব। তাহলে মান কম হলে যৌক্তিক নয়, উৎপাদন সম্ভব, মান কম হইলে যৌক্তিক নয়, উৎপাদন সম্ভব। এবার হচ্ছে মান বেশি দেওয়া আছে, এই প্রশ্নে নাই, কোনো প্রশ্নে মান বেশি দেয়া থাকবে একটা অথবা দুইটা। যেমন এখানে 20 দেয়া আছে, 70 দেয়া আছে, আমাদের প্রশ্নে আছে 50, কিন্তু প্রশ্নে যদি এই 50-এর জায়গায় 80 দেয়, তাহলে এখানে দেয়া আছে 70, প্রশ্নে দিয়েছে 80, তাহলে মানটা বেশি। তখন হচ্ছে যৌক্তিকতার জন্য হচ্ছে যৌক্তিক, আর সম্ভাব্যতার জন্য হচ্ছে যে সম্ভব নয়, সম্ভব নয়। আর অবস্থানটা হবে পিপিসি এর ডানে বা বাহিরে, ডানে বা বাহিরে, এই পিপিসি এর ডানে বা বাহিরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নটা আমরা শুরু করব কিভাবে? তো এখানে যে প্রশ্নটা আছে সেটা দিয়ে আমরা উত্তরটা শুরু করছি। 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে আমরা বলেছিলাম এখানে মানটা কম, তাহলে মান হলে কি? যৌক্তিক নয়। তাহলে আমরা এই মানটা দেখেই প্রথমে জ্ঞানের অংশ লিখবো এরকম,
যে 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন যৌক্তিক নয়, যেহেতু এখানে মান আছে 70, এখানে মান আছে 50, অর্থাৎ মান কম। তাহলে কি লিখব প্রশ্নটা? 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন যৌক্তিক নয়, এটা হচ্ছে জ্ঞানের অংশ। এর দূর লিখতে পারলে আমরা 1 পেয়ে যাব। 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্যের উৎপাদন যৌক্তিক নয়, নিম্নে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তখন আমরা আবার গ প্রশ্নের জন্য এই চিত্রটা আবার আমরা আঁকব। ঘ এর জন্য আমরা ঘ শুরু করছি কি দিয়ে? ওই প্রশ্নের অংশ দিয়ে, যে 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন যৌক্তিক নয়, নিম্নে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। আবার এই গ চিত্রটা আঁকবো অ্যাজ ইউজুয়াল। কীভাবে আঁকবো? আগে যেভাবে এঁকেছিলাম। তারপরে 20 একক এক্স দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য, এখানে দেখেন এক্স দ্রব্যের 20 একক এখানে, ওয়াই দ্রব্যের 50 একক এখানে। তাহলে বিন্দুটা পড়ছে এই জায়গায়, মানে এখান থেকে আমরা দেখাই দিতে হবে। আমরা দিয়েছিলাম এ বি সি ডি, তাহলে আমরা এটাকে ই বিন্দু দিলাম। ওকে, তাহলে প্রথম কি কাজ? আগের চিত্রটা আঁকবো। আঁকার পরে কি কাজ? যে সমন্বয়টা বলেছে, যেমন 20 একক এক্স দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য, 20 একক এক্স দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য। এবার আমরা এখানে দেখাইলাম, যেটা আমরা প্রথমে বলেছিলাম ভিতরে পড়বে, তাহলে এটা সম্ভাবনা রেখার নিচে বা বামে বা ভিতরে পড়েছে। এবার দেখানোর পরে এবার উত্তরটা শুরু হবে কিভাবে? এইভাবে যে এইভাবে শুরু করব। 20 একক এক্স দ্রব্যের সাথে ওয়াই দ্রব্যের 50 একক দেখায় চিত্রে এই বিন্দু দ্বারা। 20 একক এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের 50 একক চিত্রে দেখানো হয়েছে এই বিন্দু দ্বারা। অর্থাৎ তুমি যে বিন্দু এখানে লিখেছ সেটাই লিখবে, যা সম্ভাবনা রেখার বামে অবস্থিত। এই বিন্দু দ্বারা যা সম্ভাবনা রেখার বামে অবস্থিত বা ভিতরে অবস্থিত বা নিচে অবস্থিত। তারপরে আমরা জানি সম্ভাবনা রেখার নিচে যে কোনো বিন্দুতে, এই সম্ভাবনা রেখার নিচে যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম, কিন্তু আমাদের অভাব বেশি, তাই এই বিন্দুতে উৎপাদন যৌক্তিক নয়। কি বলেছি আমরা? 20 একক এক্স দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য চিত্রে দেখানো হয়েছে এই বিন্দু দ্বারা, যা সম্ভাবনা রেখার বামে বা নিচে অবস্থিত। আমরা জানি সম্ভাবনা রেখার নিচে বা বামে যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম এবং এর চেয়ে বেশি উৎপাদনের ক্ষমতা আমাদের রয়েছে, তাই এই বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয়। তাহলে এটা গেল যৌক্তিকতা। এবার প্রশ্নটা যৌক্তিকতার জায়গায় যদি বলে সম্ভাব্যতা ব্যাখ্যা করো, 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদনের সম্ভাব্যতা ব্যাখ্যা করো। এটা উচ্চতর দক্ষতার আরেকটা ভ্যারাইটি। সম্ভাব্যতা হলে তাও যদি এটা কম হয়েছে, কম হইলে সম্ভব। আমরা এখানে তোমাদেরকে দেখাইছিলাম একটু আগে যে আগের সমন্বয়ের তুলনায় আগে ছিল 20 এবং 70, কিন্তু এটা হচ্ছে 50। তাহলে এটা সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত বা বামে অবস্থিত, তাই উৎপাদন সম্ভব। তাহলে জ্ঞানের অংশ কি লিখব? 20 একক এক্স দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব। সম্ভব, সম্ভাব্যতা যাচাই করতে বলেছে, সেজন্য বলেছি সম্ভব। তারপরে আবার চিত্র আঁকবো, বলবো যে এটা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে, সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত। আমরা জানি সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব। এবার যদি সম্ভাব্যতা ও যৌক্তিকতা দুটোই বলে, তাহলে বলবো যা সম্ভাবনা রেখার নিচে অবস্থিত। আমরা জানি সম্ভাবনা রেখার নিচে বা বামে যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু যৌক্তিক নয়। সম্ভব কিন্তু যৌক্তিক নয়। সম্ভব কেন? সম্ভাবনা রেখার নিচে যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব, তার চেয়ে বেশি উৎপাদনের ক্ষমতা আমাদের আছে। আর যৌক্তিক নয় কেন? কারণ সম্ভাবনা রেখার নিচে উৎপাদনের পরিমাণ কম, তার চেয়ে আরও বেশি উৎপাদনের ক্ষমতা আছে, সেজন্য আমরা নিচে উৎপাদন করব না। তাহলে সম্ভাব্যতা বললেও আমরা আলোচনা করতে পারবো, যৌক্তিকতা বললেও আলোচনা করতে পারবো। এবার হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য। তাও একইভাবে একে বলবো যে বিন্দুটির অবস্থান সম্ভাবনা রেখার ভিতরে
যার দ্বারা যেখানে উৎপাদন সম্ভব কিন্তু যৌক্তিক নয়। অর্থনৈতিক তাৎপর্যের মধ্যে এটাও একটা পয়েন্ট যে সম্ভব কিন্তু যৌক্তিক নয়। তাছাড়া এই ভিতরের বিন্দু দ্বারা সম্পদের অপূর্ণ ব্যবহার, সম্ভাবনা রেখার নিচে বা বামে যে কোনো বিন্দু দ্বারা অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব নির্দেশ করে। এটা হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য। তারপরে এখন পঞ্চম প্রশ্ন, যে একাধিক সমন্বয়, যেমন একটা আছে 20 একক 50 একক, আর একটা বলল যে এখানে আছে মনে করেন এখানে আছে 70 একক, একটা বলছে x 70 আর একটা হচ্ছে ওয়াই দিলাম আমরা মনে করেন 40, ওয়াই 40। প্রশ্নে দুইটা সমন্বয় দিয়েছে, 20 একক x দ্রব্যের সাথে 50 একক ওয়াই দ্রব্য এবং x 70 ও ওয়াই 40, এই দুইটা সমন্বয়ের মধ্যে তুলনা করো। তাহলে আমরা আগের মতো এটা আঁকবো, ঘয়ের জন্য 20 এবং 50 দেখালাম, আর একটা হচ্ছে x 70 ওয়াই 40। তাহলে x 70 ওয়াই হচ্ছে 40, এই যে এখানে ওয়াই 40, সরি ওয়াই 70 x 40, ওয়াই হচ্ছে 70 x হচ্ছে 40। তাহলে ওয়াই এর 40 x এর 70 দেখাচ্ছি এই বিন্দু, এরপরে আমরা এটা দিলাম F বিন্দু। তাহলে এখন দুইটা বিন্দু হলো, মানে আমাদের উচ্চতর দক্ষতা প্রশ্নে দুইটা সমন্বয় ছিল, একটা পড়লো ই বিন্দু, একটা হচ্ছে F বিন্দু। প্রশ্ন হচ্ছে উভয় বিন্দুর মধ্যে বা উভয় সমন্বয়ের মধ্যে তুলনা করো। তাহলে তুলনা করলে আমরা বলবো যে 20 একক x দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য দেখায় ই বিন্দু দ্বারা, পক্ষান্তরে x 40 এবং ওয়াই 70 দেখায় F বিন্দু দ্বারা, একটা তুলনা। ই বিন্দুর অবস্থান সম্ভাবনা রেখার নিচে বা বামে, F বিন্দুর অবস্থান সম্ভাবনা রেখার ডানে বা উপরে, দুইটা তুলনা গেল। 3 নম্বর, ই বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, তিনটা তুলনা গেল। ই বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয় কিন্তু F বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক, চারটা তুলনা গেল। 5 নম্বর, ই বিন্দু দ্বারা সম্পদের অপূর্ণ ব্যবহার বা বেকারত্ব বুঝায় এবং F বিন্দু দ্বারা সম্পদের দুষ্প্রাপ্যতা বুঝায়। তাহলে এভাবে আমরা 5টা প্রশ্নই সমাধান করলাম। খেয়াল করেন, প্রথমে সম্ভাব্যতা বা এরপরে যৌক্তিকতা, এরপরে সম্ভাব্যতা ও যৌক্তিকতা, এরপরে অর্থনৈতিক তাৎপর্য এবং সর্বশেষ হচ্ছে উভয় বিন্দুর বা উভয় সমন্বয়ের মধ্যে তুলনা করো। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাই এই 5 প্রকারের মিলে কয়েক বোর্ডে কয়েকবার আসবে, দেখবেন আপনারা এক্সারসাইজ যখন দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।